সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য যে এই প্রতিযোগিতায় জিতবে তাকে নীলার বাবা রেজা খান তার মেয়ে নীলার সাথে বিয়ের জন্য নির্বাচিত পাত্র বলে ঘোষণা করবেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে প্রতিযোগিতা। নীলাকে বিয়ে করার জন্য আগ্রহী প্রার্থীরা যার যার জায়গায় দাঁড়িয়ে পানিতে ঝাঁপ দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একদম পাকাপাকিভাবে প্রস্তুত। নীলার বাবা সুইমিং পুলের চেয়ারে বসে আছেন, আর প্রতিযোগিতাটি পরিচালনা করছে উনারই একজন অ্যাসিস্ট্যান্ট। বাঁশিতে ফু দিল এই ছেলেগুলো পানিতে ঝাঁপ দেবে। এমন সময় সেখানে নীলার আগমন ঘটল। দেখে মনে হচ্ছে খুবই রেগে আছে। বাবার চেয়ারের পাশে এসে দাঁড়িয়ে বলছে, নীলা, বাবা, এসব কি হচ্ছে? নীলার বাবা, প্রতিযোগিতার মাধ্যমে তোর জন্য উপযুক্ত সঠিক পাত্র নির্বাচন করছি। তুই কখনো পানিতে পড়লে তখন সে তোকে পানি থেকে তুলে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে। সেই জন্য পাত্র হওয়া চাই একজন দক্ষ সাঁতারু, তাই এই আয়োজন। নীলা, উফ, শিট। নীলার বাবা, তুই কোনো চিন্তা করিস না মামুনি, তোর জন্য আমি উপযুক্ত ছেলেকেই প্রতিযোগিতায় বিজয়ী করব, এবং তারপর নির্বাচিত সেই ব্যক্তির নেওয়া হবে আগুন থেকে রক্ষা করার প্রতিযোগিতা, আর তারপর শক্তি প্রতিযোগিতা যে তোকে অনায়াসে ছিনতাইকারী, বখাটে, চোর ডাকাতের হাত থেকে বাঁচাতে পারে, আর তারপর রান্নার প্রতিযোগিতা। তুই কখনো অসুস্থ হলে ছেলে নিজের হাতে রান্না করে তখন সে তোকে খাওয়াতে পারবে, এবং আরও কয়েকটি বিশেষ বিশেষ প্রতিযোগিতার আমি আয়োজন করব, যার মাধ্যমে পাওয়া যাবে কাঙ্ক্ষিত সেই বিজয়ী ব্যক্তি, যে তোর জন্য সব দিক দিয়ে পুরোপুরি পারফেক্ট। এসব শুনে নীলার চোখ কপালে উঠে গেল। নীলা, কি? তাই বলে এভাবে? নীলার বাবা, তুই এখানে বসো, এখনই প্রতিযোগিতার প্রথম ধাপ সাঁতারের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। নীলা রেগে বলল, তুমি থাকো তোমার প্রতিযোগিতা নিয়ে। নীলার বাবা, আমার একমাত্র মামুনির বিয়ে কি আর যার তার সাথে দিতে পারি, তার জন্য বাছাই করা চাই উপযুক্ত সঠিক পাত্র, একদম রূপে গুণে। নীলা আর কিছু না বলে রেগে হন হন করে হেঁটে ওখান থেকে চলে যাচ্ছে, আর সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছেলেগুলো হাঁ করে মুগ্ধ নয়নে নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এদিকে শহর থেকে কিছুটা দূরে সবুজে ঘেরা একটি অঞ্চল, সেখানে একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা ঘরের এক কোণে বসে তার ছেলের ছবিটি হাতে নিয়ে ছবির সাথে কথা বলছেন। কেন এভাবে হারিয়ে গেলি বাবা আশফি? আমাদের ছেড়ে কোথায় চলে গেলি? আজ প্রায় 1 বছর হতে চলল, তবুও তুই ফিরে এলি না। কোথায় আছিস সেভাবে আমাদের ছেড়ে? আমাদের কথা কি একটুও মনে পড়ে না তোর? তিনি শাড়ির আঁচল দিয়ে তার চোখটি মুছলেন। তখন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক উনার কাঁধে হাত রেখে বলছেন, তদন্ত কমিটি আমাদের আশা দেখিছে, এবার আশফিকে তারা খুঁজে বের করবে। দেখো, আশফি ফিরে আসবে। সেখানে তদন্ত কমিটির কয়েকজন লোকের সাথে কিছু সাংবাদিকেও দেখা যাচ্ছে। একজন এসে তদন্ত কমিটির অফিসার আতিকুর রহমানের কাছে জানতে চাইছেন, আপনি কি মনে করেন নিখোঁজ হওয়া বিখ্যাত গোয়েন্দা আশফি চৌধুরীর এবার কোনো রসিদ পাওয়া যাবে? এই 1 বছরে এত তদন্তের পরেও তো তার কোনো খোঁজ মেলেনি। এইবার কি তার কোনো সন্ধান বেরিয়ে আসতে পারে বলে আপনি মনে করছেন, বা সেই রকম কোনো ইঙ্গিত কি আপনারা পেয়েছেন? আতিকুর রহমান, এই কেসটা একেবারেই অসমাপ্তভাবে রয়েছে। আশফি চৌধুরীর যেহেতু কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই উনি এখনো জীবিত না মৃত সেটাও আমরা বুঝতে পারছি না। তবে এবার আমরা অন্যভাবে আগাচ্ছি, চেষ্টা করব এই রহস্যর একটা সমাধান আনতে। সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হল সদ্য ডাক্তারি প্রফেশনে পা রাখা দা রিজভী আহমেদ। সে দেখতেও মাশাল্লাহ খুবই সুদর্শন একজন যুবক বলা যায়। নীলার বাবা তার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা নিয়ে রিজভীকেই চূড়ান্তভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করলেন। এখন শুধু বিয়ের দিন তারিখ নির্ধারণের পালা। কয়েকদিন পর সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে। আশফির বাবা বাজারে গিয়েছেন। বাড়িতে শুধুমাত্র আশফির মা আর কাজের মেয়ে কুড়মুড়ি। এমনিতেই জায়গাটা একটু নির্জন। এই সময়টাতে আরও ভয়ঙ্করভাবে ফাঁকা ফাঁকা লাগে। হঠাৎ দরজায় নক পড়ায় আশফির মা গিয়ে দরজা খুলে দেন, যেন আশফির বাবা বাজার থেকে ফিরেছেন এই ভেবে।
দরজা খোলার সাথে সাথে বাড়ির ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ল কালো কাপড়ে মুখ বাঁধা এক দল লোক। আশফির মা কিছু বুঝে উঠতে না পেরে জোরে একটা চিৎকার দিলেন। কালো কাপড়ে মুখ বাঁধা লোকগুলো বাড়ির এদিক ওদিক ছড়িয়ে পড়ে বাড়ির সব জিনিসপত্র এলোমেলো করে ফেলছে। দুতলা বাড়ির সব জায়গায় জিনিসপত্র ছড়িয়ে বাড়ির একদম লণ্ডভণ্ড অবস্থা। 3-4টি বেডরুমের ভিতর থেকে আলমারি আর বাক্স ভেঙে সব রকমের সোনার গহনা আর টাকা পয়সা যা কিছু খুঁজে পেয়েছে সবই নিয়ে তারা তাদের ব্যাগ ভর্তি করে ফেলল। উপর থেকে ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে তারা নিচে এসে আবারও খোঁজাখুঁজি শুরু করে দিল। আশফির মা আর কাজের মেয়ে কুড়মুড়ি ভয় কুকড়িয়ে জড়সড় হয়ে আছে আর আল্লাহ আল্লাহ করছে। এরই মধ্যে কালো কাপড়ে মুখ বাঁধাদের একজন চাকু দেখিয়ে বলে উঠল, আর কোথায় কি আছে তাড়াতাড়ি বলুন, নইলে এক্ষুনি খতম করে ফেলব। আশফির মা খুবই ভয় পেয়ে দোয়া দরুদ পড়তে পড়তে মোনাজাত ধরলেন, হে আল্লাহ, এই ডাকাতদের হাত থেকে আমাদের রক্ষা করো, ওদের শেষ করে দাও। তখনই ডাকাত দলের একজন আশফির মায়ের দেখাদেখি সেও তার 2 হাত তুলে মোনাজাত ধরল। ওটা দেখে পাশের জন বলছে, তুই 2 হাত তুলছস কেন? ডাকাতটা বলছে, কেউ দোয়ার জন্য মোনাজাত ধরলে তার সাথে বাকিদেরও যে মোনাজাত ধরতে হয় সেইটা তুই জানস না। এটা শুনে পাশের ডাকাতটিও তার 2 হাত তুলে মোনাজাত ধরে আমিন বলছে। আশফির মা চোখ বন্ধ করে মোনাজাত ধরে দোয়া করছেন ডাকাতদের থেকে রক্ষা পাওয়ার জন্য, আর উনার পাশে দাঁড়িয়ে 2 জন ডাকাতও মোনাজাত ধরে আমিন বলছে। সেই সময় অন্য একজন ডাকাত এদিকে এসে বলছে, এই বেটা, তোরা এখানে কি করস? তোরা মোনাজাত ধরস ক্যা? মোনাজাত ধরা ডাকাতটা বলে উঠল, আরে মোনাজাত ধর। আশফির মা বলছেন, আল্লাহ, এই ডাকাতদের শেষ করে দাও, রক্ষা করো আমাদের, ওদের শেষ করে দাও। এটা শুনে ডাকাতটা চেঁচিয়ে উঠল, আরে বেটা, এই মহিলা তো আমাগরে মরবার কইতাসে। মোনাজাত ধরা ডাকাতের এতক্ষণে হুঁশ ফিরে হা করে তাকিয়ে ভালো করে আশফির মায়ের কথাগুলো শুনছে। আশফির মা চোখ বন্ধ অবস্থায় এখনো দোয়া করেই যাচ্ছেন। উনার গায়ের সাথে কাজের মেয়ে কুড়মুড়ি ভয়ে লেপ্টে আছে। হঠাৎ ডাকাত দলের লিডার ভাবওয়ালা একজন বলে উঠল, এই চল সবাই, আমাদের অপারেশন সাকসেসফুল, নাও উই আর গোয়িং টু নেক্সট স্টেপ। ওর গলার আওয়াজ শোনার সাথে সাথে আশফির মা চোখ খুলে আশফি বলে চিৎকার দিয়ে উঠলেন। ডাকাতরা চলে যাচ্ছিল, কালো কাপড়ে তাদের সবার মুখ বাঁধা। আশফির মা দৌড়ে ওর কাছে গেলেন, আশফি বাবা, তুই এসেছিস। কালো কাপড়ে মুখ বাঁধা থাকায় তার চেহারা দেখা যাচ্ছিল না, শুধু চোখ দুটো খোলা ছিল। সে অবাক হয়ে তীক্ষ্ণ চোখে আশফির মায়ের দিকে একবার তাকিয়ে তার দলবল দিয়ে চলে গেল। এদিকে বিয়ের পোশাকে সাজানো অবস্থায় সেই ভারী শাড়িটা 2 হাত দিয়ে ধরে গা ভর্তি গহনা নিয়ে একটি মেয়ে রাস্তা দিয়ে দৌড়ে ছুটে যাচ্ছে। তখনই হঠাৎ করে রাস্তার একপাশ থেকে আরেকটা মেয়ে ছুটে যাওয়া সেই মেয়েটিকে ডাক দেয়, নীলা, এই নীলা, শোন, একটু দাঁড়া প্লিজ। নীলা পিছনে তাকিয়ে মেয়েটিকে দেখে থেমে গিয়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, প্রেমা তুই? প্রেমা, হুম, তোর না আজ বিয়ে, কিন্তু তুই বিয়ে না করে কোথায় যাচ্ছিস? নীলা হাঁফাতে হাঁফাতে বলছে, আমি পালিয়ে এসেছি। বিয়ে করব না বলে এতদিন বিভিন্নভাবে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছিলাম, কিন্তু এবার বাবা প্রতিযোগিতার মাধ্যমে পাত্র নির্বাচন করে বিয়ে ঠিক করল, যাতে এবার আর কোনো অভিযোগ দিয়ে পাত্রকে বিদায় করতে না পারি। তুই তো জানিসই আমি এখন বিয়ে করলে আমার মডেল হওয়ার স্বপ্নটাই মাটি হয়ে যাবে। প্রেমা মন খারাপ করে বলছে, আমারও বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই পালিয়ে এসেছি। নীলা ভ্রু উপরে তুলে অবাক হয়ে বলছে, কি? কেন বর পছন্দ হয়নি? প্রেমা, আরে পুরো ডাকাতের মতো দেখতে একজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল, তবে সে অনেক পয়সাওয়ালা। আমি পয়সা দিয়ে কি করব, স্বামী যদি চোর ডাকাতের মতো দেখতে হয়। নীলা হাসতে হাসতে বলছে, চোরের মতো দেখতে? হা হা হা, আচ্ছা, চোর ডাকাতরা দেখতে কি খুব খারাপ হয়? তুই কখনো সত্যিকারের ডাকাতকে দেখেছিস? কেমন দেখতে হয় তারা? প্রেমা, ওমা, আমি কিভাবে সত্যিকার ডাকাতকে দেখব?
সবাই বলে ডাকাতরা দেখতে খুব বিশ্রী হয়। নীলা: আচ্ছা, ডাকাতরা কি সবসময় শুধু বিশ্রী হয়? কোনো ডাকাত কি কখনো সুন্দর হয় না, মানে হিরোদের মতো? প্রেমা: জানি না, তুই কি শুরু করলি বলতো ডাকাত নিয়ে? এতক্ষণে বাড়িতে হয়তো খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। কোথায় যাবি, কিছু ঠিক করেছিস? নীলা: আমার এক পরিচিত মহিলা প্রডিউসার আছে, ভাবছি আপাতত ওখানে গিয়ে উঠব, আর তারপর ওখান থেকে অন্য কোথাও চম্পট দিব। দুপুর 2টায় ওই শহরে যাওয়ার একটা ট্রেন আছে। প্রেমা: তাহলে আর দেরি করছি কেন? তাড়াতাড়ি চল। রেল স্টেশনে গিয়ে নীলা আর প্রেমা ট্রেনের টিকিট কাটার পর বেঞ্চে বসে আছে। আশেপাশের লোকজন ওদের পোশাক আর সাজগোজ দেখে অদ্ভুতভাবে তাকাচ্ছে। বিশেষ করে নীলার গায়ে ভারী শাড়ি আর ভারী গহনার ওপর থেকে কারো চোখ সরছেই না। একদল ছিনতাইকারী এসে হামলা করল। নীলা আর প্রেমার চিৎকারে আশেপাশের লোকজন এসে ভিড় করলে ছিনতাইকারীগুলো দৌড় দিয়ে পালিয়ে যায়। ট্রেনের টিকিট দুটো নীলার হাতে ছিল, আর তখনই নীলার হাত ফসকে সেটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়েই টিকিট বাতাসে উড়তে লাগলো। নীলা তাড়াতাড়ি টিকিট দুটো ধরার চেষ্টা করছে, কিন্তু সেটা উড়ে চলে যাচ্ছে। টিকিট দুটো উড়ে রেল স্টেশনের বাহিরে চলে গেল। নীলাও টিকিটের পিছনে দৌড়াচ্ছে। টিকিট উড়ে রাস্তার পাশে এসে পড়ল, আর একটা মুরগি ওদিক দিয়ে দৌড়ে যেতেই সেটা মুরগির পায়ের সাথে আটকে যায়। নীলা এবার ছুটল মুরগির পিছনে। মুরগি তার পায়ের সাথে টিকিট নিয়ে দৌড়াচ্ছে। পাশেই ছিল মুরগির খামার। মুরগি সেখানে ঢুকে যায়। ওখানে শত শত মুরগির মধ্যে কোনোটা সেই মুরগি ওটা বুঝতে না পেরে নীলা হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। পিছনে প্রেমা এসে দাঁড়িয়ে বলল, ট্রেন কার চলে গেছে। আধা ঘন্টা পর আবার ট্রেনের টিকিট কেটে নীলা আর প্রেমা গন্তব্যহীনভাবে একটা ট্রেনে উঠে পড়ল। এখন উদ্দেশ্য একটাই, তাড়াতাড়ি এই শহর ছেড়ে পালাতে হবে। ট্রেনে উঠে ওদের বান্ধবী লাবণ্যকে দেখতে পায়। সেও নাকি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, কোথায় যাবে কিছুই জানে না। এখন তিনজনই একসাথে বসে আছে। ওদের তিনজনের বিয়ের সাজগোজ আর অপরূপ সৌন্দর্য দেখে আশেপাশের ছেলে যাত্রীগুলো ফিদা হয়ে যাচ্ছে। মহিলাগুলো নীলার গায়ের ভারী ভারী গহনার দিকে তাকিয়ে আছে। বেলা গড়িয়ে বিকেল হয়ে এসেছে। নীলাদের সামনে বসে থাকা এক ভদ্রলোক এদিকে তাকিয়ে বলছেন, তোমরা এত সোনার গহনা পরে এই ট্রেনে উঠেছ কেন? কিছুটা পথ গেলেই তো সামনে জঙ্গল, আর জায়গাটা ভালো না। ওখানে প্রায়ই ডাকাতের আক্রমণের কথা শোনা যায়, সাবধানে থাকো তোমরা। আশেপাশের লোকজনও বলাবলি করছে, এর আগেও নাকি কয়েকবার ট্রেন ডাকাতি হয়েছে ওখানে। এসব শুনে অন্যান্য যাত্রীরা আতঙ্কে তাদের টাকা পয়সা, গলার চেইন, কানের দুল খুলে লুকিয়ে রাখতে শুরু করল। প্রেমা: আমার কিন্তু খুব ভয় করছে। নীলা: আরে এই বুড়োদের কথা ছাড়ত, ওসব জঙ্গল থাকলে মানুষ একটু ভয় দেখাই। আমরা বরং সামনের বগিটাতে গিয়ে বসি চল, এখানে একটুও ভালো লাগছে না। লাবণ্য: ঠিক বলেছি, সেই বুড়োদের সাথে বসে খুব বোরিং লাগছে। নীলার সাথে প্রেমা আর লাবণ্য সিট থেকে উঠে এসে অন্য আরেকটা বগিতে চলে এলো। এই বগিতে বাসার জন্য সিট খুঁজতে খুঁজতে এক জায়গায় ফাঁকা দেখতে পেয়ে তিনজন ওখানে গিয়ে বসল। ট্রেন দাঁড়িয়ে গেছে, এই স্টেশন থেকেও কিছু যাত্রী উঠছে। এরপরেই এই ট্রেন ক্রস করবে সেই জঙ্গল এলাকা। নীলা, প্রেমা আর লাবণ্য ট্রেনের ভিতরে জমিয়ে আড্ডা দেওয়া শুরু করেছে। তখনই এই স্টেশন থেকে ওঠা দুটো ছেলে এসে ওদের বিপরীতে সামনের সিটটায় বসল। ছেলে দুটো ওদের দিকে হা হয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ নীলা বলে উঠল, এই যে হ্যালো, এভাবে কি দেখছেন? হ্যাঁ। চোখে সানগ্লাস পরা, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়িওয়ালা ফর্সা ছেলেটা এবার তার চোখের সানগ্লাসটা খুলে মিষ্টি কণ্ঠস্বরে বলে উঠল, আপনাদের খুব সুন্দর লাগছে। তা এত সেজে গুজে ঘুরতে বেরিয়েছেন কেন? কোনো কারণ আছে নিশ্চয়ই, সেটাই দেখছিলাম। লাবণ্য নীলার কানে ফিসফিস করে বলছে, ছেলেটা কি হ্যান্ডসাম দেখেছিস? উফ, আমি তো পাগল হয়ে যাচ্ছি। নীলাও লাবানকে চুপি চুপি বলল, হুম, দেখে তো ভদ্রই মনে হচ্ছে, কিন্তু কেমন লুচ্চার মতো তাকিয়েছিল।
তখনই সানগ্লাসওয়ালা ছেলের পাশের ছেলেটা প্রেমার দিকে তাকিয়ে তার এক চোখ টিপ দিল। রাগে প্রেমা বলেই ফেলল, আপনি এরকম অভদ্রের মতো আচরণ করছেন কেন? আমি কিন্তু পুলিশ ডাকব। সানগ্লাসওয়ালা ছেলেটা তার পাশের বন্ধুটির দিকে তাকিয়ে আস্তে করে বলছে, ওই থামো, কি করছিস? কন্ট্রোল ম্যান, কন্ট্রোল। এখনই কিছু করলে ঝামেলা হয়ে যাবে, তাই চুপ করে বসো। আর তারপর সে সামনের দিকে তাকিয়ে মুখে হাসি এনে হেসে হেসে নীলাদের বলছে, ছি ছি, পুলিশ ডাকতে যাবেন কেন? আমার এই বন্ধুটি একটু মজা করতে পছন্দ করে, তবে এখন আর করবে না। বাই দ্য ওয়ে, আমি আশফি। আর ও আমার বন্ধু তানভীর। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা কি পরিচিত হতে পারি? নীলা এবার চোখ বড় বড় করে আশফির দিকে তাকিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখছে। ছেলেটা সত্যই অনেক হ্যান্ডসাম। আশফির বাবা উত্তেজিত হয়ে বলছেন, আশফি নিজের বাড়িতে কেন ডাকাতি করতে আসবে? আর সে তোমাকে চিনতে পারল না? আশফির মা পাগলের মতো আচরণ করছেন। আমি জানি না আমি, কিন্তু আমি নিশ্চিত ওটা আশফিই ছিল। ও আবার আমাদের ছেড়ে চলে গেল। ওকে খুঁজে বের করো তোমরা। বলতে বলতেই তিনি অচেতন হয়ে গেলেন। আশফির চাচির এসে উনার পাশে বসে উনাকে বিছানায় শুয়ে দিল। আশফির বাবা চিন্তিত হয়ে সোফায় বসে পড়লেন, কপালে হাত দিয়ে বলছেন, আমি তো ভাবতেই পারছি না আশফি কিভাবে ডাকাত হতে পারে। আশফির চাচাও বিষয়টা মেলাতে পারছেন না। তিনি বললেন, পুলিশকে আমরা কি বলবো? আশফির বাবা, সব ঘটনাই খুলে বলা উচিত। হদিস যখন পেয়েছি তখন আমি আমার ছেলেকে ফেরত চাই। সেই সময় কাজের মেয়ে কুড়মুড়ি এসে বলছে, আমিও শুনছি ভাইজানের গলা, ওইডা আশফি ভাইজানই আছিল। এইদিকে ট্রেনের ভিতরে আশফি আর তানভীরের সাথে নীলাদের বেশ আলাপ জমে গেছে। আশফি, বুঝলাম, আপনি আর প্রেমা বিয়ে করবেন না বলে পালিয়ে এসেছেন, কিন্তু লাবণ্য উনি কেন বিয়ে না করে পালিয়ে আসলেন? কারো সাথে প্রেম ছিল? নীলা, না, ওর এক বুড়ার সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই বেচারি পালিয়ে এসেছে। এটা শুনে আশফি আর তানভীর অট্রহাসিতে ফেটে পড়ে, ওদের হাসি দেখে আশেপাশের লোকজন এদিকে তাকাচ্ছে। লাবণ্য মনে মনে ভাবছে, পালিয়ে এসে ভালোই হয়েছে, তা না হলে তো তোমার মতো হ্যান্ডসামের সাথে আমার দেখাই হতো না প্রিয়। প্রথম দেখায় আমি তোমায় ভালোবেসে ফেলেছি। প্রেমা, কিরে, কি ভাবছিস? প্রেমার কথায় লাবণ্যর হুঁশ ফিরল, কই কিছু না তো। সন্ধ্যা হয়ে এসেছে, ট্রেনের সব কয়েকটি লাইট জ্বলে উঠল। দুই পাশে ঘন জঙ্গলের ভিতর দিয়ে ঝিকঝিক করে ট্রেন ছুটে যাচ্ছে। আশফি আর তানভীর একটু পর পর একে অপরকে কিছু একটা বলছে আর ট্রেনের ভিতরে আশেপাশের অন্যান্য যাত্রীর দিকে তাকাচ্ছে। এই বিষয়টা দেখে নীলা বলেই ফেলল, কি হলো, কাউকে খুঁজোচ্ছেন? আচ্ছা, কি করেন আপনি? আই মিন পেশা। তখনই তানভীর হাসতে হাসতে বলে ফেলল, ও তো ডাকাতি করে। আশফি ধমক দিয়ে বলে উঠল, চুপ। শালা সব সময় এয়ারকি ফাজলামি করে, লাথি দিয়ে ট্রেন থেকে ফেলে দেব। তারপর আশফি হাসতে হাসতে নীলার দিকে তাকিয়ে বলছে, আরে না না, মানে আমি পড়াশোনা শেষ করেছি আর এখন চাকুরির সন্ধান করছি। একটা জায়গায় হবার কথা আছে, সেই উদ্দেশ্যেই সেখানে যাচ্ছি। লাবণ্য এক দৃষ্টিতে আশফির দিকে তাকিয়ে মনে মনে বলছে, ডাকাতি তো তুমি করেই ফেলেছ, আমার মন ডাকাতি। আই লাভ ইউ। প্রেমা আবারও লাবণ্যকে ধাক্কা দিয়ে বলছে, কিরে, কি হয়েছে তোর, এভাবে একা একা হাসছিস কেন? তানভীর, আপনিও হাসুন না, হাসলে আপনাকে ভালো দেখায়। প্রেমা রাগ চোখে তানভীরের দিকে তাকালো আর বলছে, আপনার ইয়ারফোনটা কি একটু দেওয়া যাবে? পালানোর সময় ফোন আনলেও ইয়ারফোনটা আনতে ভুলে গেছি। তানভীর হাসতে হাসতে বলছে, জি শিওর, কেন নয়, লাগলে আরও কিছু দিতে পারি। সবাই আবারও গল্পে মেতে উঠল। হঠাৎ করেই আশফি বলে ফেলল, আপনাদের ভয় লাগছে না? অচেনা জায়গা, তারপর আবার তিনজন সুন্দরী মেয়ে এভাবে এই সাজে।
যদি কিছু হয়। নীলা আশফির দিকে তাকিয়ে বলছে, আমরা মেয়ে 3 জন, কিন্তু এখন আমাদের সাথে আপনারা 2 জন ছেলে আছেন, তো কিছু হলে আপনারাই বাঁচাবেন। এই কথা শুনে আশফি অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখ দুটিতে অসম্ভব রকমের মায়া রয়েছে, দেখে বোঝা যাচ্ছে সে তাকে ভরসা করছে। আশফির কেমন যেন লাগতে শুরু করল। ওদিকে নীলার সাথে যার বিয়ে হবার কথা ছিল সেই দা রিজভী আহমেদের একেবারে মাথা নষ্ট হয়ে গেছে। সে চেঁচিয়ে বলছে, সব জায়গাতে সার্চ করুন, আমার হবু বউকে আমি আজই চাই, আমি আজই বিয়ে করব। নীলার বাবা শান্ত হও, পুলিশ তো চেষ্টা করছে, আমার মেয়ে যে এমন কিছু করে ফেলবে আমি তা স্বপ্নেও ভাবতেও পারিনি। নীলার মা রেগে বলছেন, তুমি স্বপ্নে ভাবোনি তো কি হয়েছে, বাস্তবে তো ভাবতে পারতে, আমার মেয়ের যদি কিছু হয় আমি কাউকে ছাড়ব না বলে দিলাম। সিনথিয়া, খালামনি, নীলা পালিয়ে গিয়ে তো নিজে থেকেই কোথাও লুকিয়ে থাকবে, তাই ওকে খুঁজে বের করা তো একটু টাফই হবে। রিজভী, নীলার সব বন্ধু বান্ধবীদের বাড়ি সার্চ করা হোক, আর ওদের সবার সেলফোন নাম্বার আমার চাই। নীলা তুমি শুধু আমার, তোমার জন্য আমি সব করতে পারি। নীলার বাবা রিজভীর কাঁধে হাত রেখে বলছেন, সাবাস, এই তো আমার মেয়ের জন্য একদম উপযুক্ত পাত্র। তখনই এক পুলিশ অফিসার এসে বলছে, নীলাকে রেল স্টেশনের সিসিটিভিতে দেখা গেছে, আর ওখানে খোঁজ নিয়ে জানা যায় একটা মেয়ের সাথে নীলা ট্রেনেও উঠে গেছে। ট্রেনটা জঙ্গল দিয়ে ক্রস করবে, জঙ্গল ক্রস করার পর যে পুলিশ স্টেশন আছে আমি ওখানকার ইয়াং পুলিশ অফিসার ডেনিকে বিষয়টা ইনফর্ম করেছি। ডেনি সার্চ করছে, নীলার কোনো খোঁজ পেলেই ডেনি অ্যাকশন নিয়ে নেবে। ওদিকে ট্রেনের ভিতরে নীলা এখন আশফি আর তানভীরের সাথে বন্ধুসুলভ আচরণ করছে। সে মনে করছে এই ছেলে দুটো তাদের সাথে থাকলে রাতের বেলা বাকি পথটুকু যেতে সাহস পাবে। প্রেমা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। লাবণ্য আশফির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। নীলাও আর চোখে মাঝে মাঝে আশফিকে দেখছে আর মনে মনে ভাবছে, মডেল হওয়ার পর যদি এমনই একটা ছেলে তার নায়ক হতো। আশফি আর তার তানভীর খুবই মিশুক, দুইজন খুব অল্প সময়ের মধ্যেই আশেপাশের যাত্রীর সাথেও পরিচিত হয়ে গল্পে মেতে উঠছে আর তাদের সম্পর্কে অনেক কিছুই জানে ফেলেছে। ট্রেনের ভিতরে আশফি এক বৃদ্ধলোকের রাতের খাবার এনে দিতে সাহায্য করায়। বৃদ্ধলোক খুবই আনন্দের সাথে বললেন, ছেলেটা খুবই ভদ্র। আল্লাহ তোমার মঙ্গল করুক। এভাবে অন্যান্য যাত্রীর সাথেও আশফি আর তানভীরের ভালোই ভাব জমে গেছে। নীলাও এখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করেই ট্রেনটা আস্তে চলতে শুরু করে দিল আর ট্রেনের সব লাইট অফ হয়ে গেল। তখন আশেপাশের বগিত যাত্রীরা চিৎকার করা শুরু করে দেয়। কিছু বুঝে ওঠার আগেই এই বগিতেও একদল লোক উঠে পড়ল। ট্রেনটা এখন থেমে গেছে, আর আবারও ট্রেনের লাইটগুলো জ্বলে উঠল। লোকজন এদিক ওদিক ছুটোছুটি করছে। কেউ কেউ ট্রেন থেকে নেমে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে ডাকাত আক্রমণ করেছে, সব কিছু লুটপাট করে নিচ্ছে। ঘুম ভেঙে নীলা এসব দেখে খুব ঘাবড়ে যায়। পাশে তাকিয়ে লাবণ্য আর প্রেমাকে দেখতে না পেয়ে আরো ভয় পেয়ে গেল। সামনে আশফিকে দাঁড়িয়ে থাকতে দেখে আর কিছু না ভেবেই উঠে দাঁড়িয়ে আশফির হাত ধরে বলছে, চলুন তাড়াতাড়ি লুকাতে হবে আমাদের। এখনো বোধহয় ওরা আমাকে দেখতে পায়নি। নীলার কথায় আশফি অবাক হয়ে যায়। আশফিকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা আশফির হাত ধরেই ওকে টেনে নিয়ে যাচ্ছে। টানতে টানতে আশফিকে ট্রেনের বাথরুমের ভিতরে নিয়ে গেল আর ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। নীলা, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমার বান্ধবীরা কোথায় পালিয়েছে আমি জানি না, আমার খুব ভয় করছে, আপনি আমার সাথে থাকবেন প্লিজ। আশফি এবার নীলার হাত ধরে বলছে, আপনার যা কিছু আছে সব আমায় দিয়ে দিন। এই কথা শুনে নীলা একটু ভয় পেয়ে গেল, আস্তে করে মুখ থেকে বেরিয়ে এলো, সব কিছু দিয়ে দেব মানে? আশফি এবার ধমক দিয়ে বলছে, ইহ ন্যাকা, এখনো কিছুই বোঝেনি যেন, কোনো চিৎকার চেঁচামেচি না করে চুপচাপ আমাকে সব দিয়ে দিন। এই পরিস্থিতিতে বাথরুমের ভিতর লুকিয়ে আশফির এমন আচরণ দেখে নীলা আরও ভয় পেয়ে গিয়ে কান্না করে দিয়ে বলছে, আপনি এসব কি বলছেন?
যাদের ভয়ে আপনার সাথে এখানে লুকালাম আর এখন আপনি আমার ক্ষতি করবেন। আশফি আবারও ধমক দিয়ে বলছে, চুপ। মেয়েদের সাথে বেশি জোরাজুরি আমি করতে পারি না, তাই সোজাসুজি সব দিয়ে দিন। আশফি নীলার গায়ে হাত দিতে গিয়েও দিল না, আরও রেগে গিয়ে বলছে, সবকিছু ভালোয় ভালোয় দিয়ে দিন। নীলা এবার বাথরুমের দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু এটা কিছুতেই খুলছে না। তাড়াহুড়ো করে লাগাতে গিয়ে এটা কঠিনভাবে লক হয়ে গেছে। ভয়ে নীলা ঘামতে শুরু করে দিল। বাথরুমের দেয়ালের সাথে মাথাটা ধরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। আশফি, কি হলো? কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? তাড়াতাড়ি সব খুলে ফেলুন। নীলা এবার আশফির দিকে তাকিয়ে করুণভাবে বলছে, আচ্ছা আপনি এমন করছেন কেন? আপনি তো ভদ্র ঘরের ছেলে, আর আমরা তো এখন সবাই বিপদে পড়েছি। কোথায় একটা মেয়েকে ডাকাতদের হাত থেকে বাঁচাবেন, তা না করে নিজেই এই পরিস্থিতিতে এমন অসভ্যের মতো আচরণ করছেন। ছি, বাড়িতে কি মা বোন নেই? এজন্যই অপরিচিতদের সাথে পরিচিত হতে নেই। আশফি আরও রেগে যায় আর এবার সে তার পকেট থেকে চাকু বের করে নীলার গলায় ধরে বলছে, বেশি কথা বললে কিন্তু একবারে খতম করে দিব। চাকু দেখার সাথেই নীলা এই ভয়ের চাপটা আর সহ্য করতে না পেরে অচেতন হয়ে আশফির বুকে ঢলে পড়ল। আশফি, ও শিট, এটা কি হলো? আমি তো মেয়েদের গায়ে হাত দিতে পারি না, এখন এর শরীর থেকে এই গহনাগুলো খুলব কি করে? আশফি নীলাকে এক হাতে ধরে রেখে অন্য হাতে তার চাকুটা পকেটে ঢুকিয়ে ফেলল, আর বাথরুমের কল থেকে কিছুটা পানি নিয়ে নীলার মুখে ছিটিয়ে দেয়। হুঁশ ফেরার সাথেই নীলা জোরে একটা চিৎকার দিল। নীলার চিৎকারে দুইজন ডাকাত এসে বাহির থেকে বাথরুমের দরজা খোলার চেষ্টা করছে। তখন ভিতর থেকে আশফি আওয়াজ দিল, ভিতরে কাজ চলছে, তোরা আর এখানে ডিস্টার্ব করিস না, একটা বড় টোপ পেয়েছি। আশফির কথা শুনে ডাকাতগুলো অন্যান্য যাত্রীদের কাছে চলে গেল। আশফি আবারও নীলার দিকে তাকিয়ে রেগে বলছে, তাড়াতাড়ি সব খুলে ফেলুন না হলে খতম করে দেব। নীলা ভয়ার্ত চোখে আশফির দিকে তাকিয়ে আছে। পুলিশের গাড়ির হুইসেল শুনে আশফি তাড়াতাড়ি বাথরুমের দরজা ভেঙে নীলাকে অচেতন অবস্থায় কোলে তুলে নিয়ে ট্রেন থেকে নেমে জঙ্গলের ভিতরে চলে গেল। এভাবে হঠাৎ পুলিশের আগমন ঘটায় ডাকাতগুলো পুরোপুরি অপ্রস্তুত ছিল, তাই তারা ওখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। নীলার চেতনা আসলে সে নিজেকে একটা ছোট ঘরে আবিষ্কার করে, মনে হচ্ছে ঘরের ঘর। বিছানা থেকে উঠে বসে চারিদিকে ভালো করে দেখতে দেখতেই মনে পড়ে গেল ট্রেনের ভয়ঙ্করভাবে ডাকাত দলের আক্রমণের কথা। তখনই ঘরের মধ্য আশফি এসে উপস্থিত হয়। আশফি, যা আছে সব তাড়াতাড়ি দিয়ে দিন এবার। হঠাৎ করে কোথা থেকে যেন নীলার রাগ চলে এলো, আরে কি দিয়ে দেব? সেই কখন থেকে আমাকে বিরক্ত করছেন? আশফি, এখনো বুঝতে পারছ না? নীলা, তুমি আমাকে এখানে নিয়ে এসেছ তাই না? একবার যদি আমার বাবা জানতে পারে তোমার কি হাল হবে তুমি ভাবতেও পারবে না। আশফি হাসতে হাসতে বলছে, তাই নাকি? তোমার বাবার অনেক টাকা পয়সা তাই না? তাহলে তো তোমাকে দিয়েই আরও একটা বড় টোপ মারা যাবে। নীলা এখনো বুঝতে পারছে না আশফি কি বলছে। সে মনে করেছে আশফি তার শরীরের দিকে নজর দিয়েছে, কিন্তু আশফি তো ওকে নয়, ওর শরীরের গহনাগুলো চাচ্ছে। নীলা, একদমই আমার কাছে আসবে না বলে দিলাম। আশফি, আমি তো কাছে আসতে চাইছি না। নীলা আশফিকে মারার জন্য ঘরের মধ্য এদিক ওদিক খুঁজে একটা কুড়াল দেখতে পেয়ে সেটা হাতে উঠিয়ে নিয়ে আশফির দিকে তাকিয়ে বলছে, কাছে আসবি না, আসলে কিন্তু এটা দিয়ে দুই ভাগ করে দিব। তখনই ঘরের ভিতরে কালো পোশাক পরা কয়েকজন ঢুকে পড়ল। নীলা, এরা এখানে কেন? তাহলে আমি কোথায়? আশফিসহ বাকি ডাকাতরা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ছে। সেই সময় তানভীরও ওখানে এসে উপস্থিত হয়ে হাসতে থাকে। নীলা খুব অবাক হয়ে গেল আর তার হাত থেকে কুড়ালটা পড়ে যায়। ডাকাতরা নীলার দিকে এগোচ্ছে। নীলা ভয় পেয়ে বলছে, কি চাও তোমরা? আমি এখানে কেন? আশফি, তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছ? আশফি হাসতে হাসতে বলছে,
ডাকাতের কাজে তো ডাকাতি করা, তুমি এখন আমাদের আস্তানায় তোমার গায়ের গহনাগুলো সব দিয়ে দাও। নীলা, কি তোমরা তাহলে? তানভীর, কি আমরা তাহলে হিরো ভাবছিলা? হা হা হা। আশফি, বুঝে শুনে জায়গামত টোপটা ফেলেছি। নীলা তার গায়ের গহনাগুলো খুলতে খুলতে বলছে, আমি সব দিয়ে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। আশফি, তোমাকে আমি ভালো ভদ্র ভেবেছিলাম, তুমি আসলে এই জন্যই অপরিচিত কোনো ছেলেকে ভরসা করতে নেই। আশফি, ঠিক বলেছ, আমি ভালো ছেলে নই, আমি এই জঙ্গলে থাকি আর ডাকাতদের সাথে থেকে ডাকাতি করি। সমন্ত গহনা খুলে দেওয়ার পর ডাকাতরা নীলাকে ঘরের বাহিরে নিয়ে গেল। বাহিরে আরও অনেকগুলো ছোট ছোট খড়ের ঘর দেখা যাচ্ছে। নীলা কান্নাকাটি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। ডাকাত দলের সর্দার চেইনস এসে উপস্থিত হয়ে আশফির খুব প্রশংসা করছে। আশফি এই দলের ভালোই পরিচালনা করছে। ডাকাতগুলো এবার নীলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে আশফির কেমন যেন লাগতে শুরু করে। তার মনে পড়ে যায় ট্রেনের ভিতরে বলা নীলার সেই কথাটি। নীলা তো আশফিকে ভরসা করেছিল, আর তাছাড়া কোনো মেয়ের অসম্মান কেন যেন আশফি সহ্য করতে পারে না। তাই হঠাৎ করেই আশফি হুঙ্কার দিয়ে উঠল, থামো, ওকে কেউ ধরবে না তোমরা। ওর কাছে থেকে যা গহনা নেওয়ার ছিল তা নেওয়া হয়ে গেছে। আশফির এই কথায় অন্যান্য ডাকাত সদস্যগুলো কিছুটা ক্ষিপ্ত হয়। তারা সর্দারকে বলছে, আমরা এই মেয়েটিকে চাই। আশফিও সর্দারকে বলতে থাকে, আমি এই মেয়েটিকে এনেছি, তাই ও শুধু আমার একার। আমি চাই ওকে আর কেউ নেবে না, ও থাকবে শুধু আমার হেফাজতে। চেইনস, হ, আশফি তুই আনছোস। আর আজকার কাজটা তুই ভালাই করছ, তাই ওরে তুই নিয়া নে, ওই তোরা আর কেউ ওই মাইয়াডারে ধরবি না। আশফি, টোপ যখন ফেলেছি তখন এর বাপের থেকে আরও কিছু হাতাতে পারব, সেই পর্যন্ত এই মেয়ে শুধু আমার। তানভীর আশফির কাছে গিয়ে বলছে, তুই তো মেয়েদের গায়ে হাত দিস না, তাহলে একে নিতে চাইছিস কেন? ওদের দিয়ে দে না, সমস্যা কি? আশফি অনেক রেগে গিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, আমি যখন বলেছি এই মেয়ে আমার, তো ও শুধু আমার কাছেই থাকবে, আর খবরদার ভুলেও কেউ যেন ওর গায়ে হাত না দেয়। তানভীর আশফিকে খুব ভালো করে চেনে, দুইজন জান জিগারের দোস্ত। তানভীর মনে মনে ভাবছে, আশফি তো এমন নয়, তাহলে কি আশফি মেয়েটিকে ওদের থেকে বাঁচানোর জন্য এটা করছে? নীলা কিছু না বলে ভয়ে জর্জর হয়ে শুধু ওদের কথাগুলো শুনছে। কিছুক্ষণ পর আশফি নীলাকে আবার সেই ঘরের ভিতরে নিয়ে গেল। আশফি, ভয় পাবার কিছু নেই, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, কিছু করার থাকলে আগেই করতে পারতাম, তুমি শুধু আমার সাথে থেকে আমার কাজে সাহায্য করবে, আর কোনো রকম চালাকি করার চেষ্টা করলে একবারে খতম করে দেব। নীলা, মেরে ফেলবে আমাকে? আশফি, তো কি ধরা পড়ার জন্য তোমাকে বাঁচিয়ে রাখব? নীলা, মেরাই যখন ফেলবে তাহলে আমাকে ওদের হাতে ছেড়ে দিল না কেন? আমার এখন মনে হচ্ছে তুমি ওদের থেকে আলাদা, তুমি ওদের মতো নও, তোমাকে এটা মানায় না। তোমাকে দেখে কোনোভাবেই মনে হয় না তুমি এই ডাকাতির কাজে ডাকাতদের সাহায্য করো। আশফি, বেশি কথা বলবে না, আমি একজন ডাকাত আর ডাকাতি করাই আমার কাজ। নীলা, আমি কখনো ডাকাতদের দেখিনি, তোমার আর তানভীরের মতো ছেলেও যে ডাকাত হয় তা আমার জানা ছিল না, তোমার পরিবার নেই। দেখে তো শিক্ষিত মানুষ বলেই মনে হয়, তাহলে এই কাজ করো কেন? পরিবার তোমাকে কিছু বলে না? পরিবারের কথা বলতেই আশফি কিছু একটা মনে করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, বারবার মাথা থাপড়াচ্ছে। ওর এই আচরণ দেখে নীলা বলেই ফেলল, কি হলো, কোনো সমস্যা? আশফি খুব জোরে ধমক দিয়ে বলে উঠল, বেশি কথা না বলে ঘুমাও আর এই ঘরের বাইরে যাবে না। আশফি ঘর থেকে বেরিয়ে এসে সিগারেট ধরালো, তখনই তানভীর এসে ওর পাশে বসে বলছে, কি হয়েছে তোর? অনেক চিন্তিত দেখাচ্ছে তোকে। আর মেয়েটার সাথে অমন করলি কেন? আশফি, আমার খুব কষ্ট হচ্ছে রে,
কেন যেন খুব কষ্ট হচ্ছে। তানভীর, তুই কি মেয়েটার প্রেমে পড়ে গেছিস নাকি? দেখে কিন্তু সুবিধার মনে হচ্ছে না, হাজার হলেও তোর অন্তরের কথা আমি বুঝতে পারি। আশফি, শালা, মাল খেয়ে আবোলতাবোল বলছিস, যা ভাগ এখান থেকে। তানভীর, এই তানভীর কিন্তু মিথ্যা বলে না। আশফি, তাহলে বল আমি কি কখনো আমার বাড়ি ফিরে যেতে পারব? তানভীর, তোকে না বলেছি এই প্রশ্নটা আমাকে কখনো করবি না, আমি এটা বলতে পারব না। তানভীর ওখান থেকে উঠে চলে গেল। আশফি আবারও তার সিগারেটে টান দেওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে নীলা বিছানায় শুয়ে মনে মনে ভাবছে, আশফির আচরণগুলো তেমন সুবিধার মনে হচ্ছে না, কিছু একটা বোধহয় গণ্ডগোল আছে। সে যাক গিয়ে, তাতে আমার কি? সুযোগ বুঝে আমাকে এদের আস্তানা থেকে পালানোর ব্যবস্থা করতে হবে, আর তারপর জঙ্গল থেকে বেরিয়ে কোনো একটা উপায় পাওয়াই যাবে। সকালবেলা ঘুম ভাঙার পর আশফি ঘর থেকে ব্রাশ হাতে নিয়ে বের হয় দাঁত ব্রাশ করার জন্য। বাহিরে বের হয়ে দেখল তানভীরও দাঁত ব্রাশ করছে। কিছুক্ষণ পর ব্রাশ করা শেষ হলে মুখ ধোয়ার পর আশফি বুঝতে পারল ব্রাশটা ওর নয়, এটা তানভীরের ব্রাশ। আশফি তানভীরের দিকে তাকিয়ে বলছে, আজও আমার ব্রাশ নিয়ে ব্রাশ করে ফেলেছিস। তানভীর তার হাতে থাকা ব্রাশের দিকে ভালো করে তাকিয়ে খেয়াল করে বলল, ওহ হো, ঘুমের ঘোরে ভালো করে দেখতেই পাইনি যে ওটা তোর ব্রাশ। আশফি, আমিও ঘুমের ঘোরে আমার ব্রাশ ভেবে তোরটা দিয়েই ব্রাশ করে ফেলেছি। কথা বলতে বলতেই আশফি খেয়াল করল নীলা বমি করছে, তার মানে ও ঘরের বাহিরে বেরিয়ে এসে এতক্ষণ আমাদের কথা শুনছিল। কিছুক্ষণ পর নীলা স্বাভাবিক হলেও বারবার ওয়াকথু করছে আর বলছে, ছি, কি নোংরা তোমরা। এটা শুনে তানভীর হাসতে হাসতে বলল, আরে ম্যাডাম, এরকম তো আমাদের মাঝে প্রায়ই হয়, জান জিগারের দোস্ত বলে কথা। ওরটা আমার আর আমারটা ওর। ডাকাতগুলোকে লুচ্চার দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নীলা ঘরের ভিতরে চলে গেল। আশফি এসে নীলাকে খাবার দিয়ে বলছে, পালানোর কোনো মতলব থাকলে সেটা বাদ দাও, এই ঘন জঙ্গলে পথ না চিনতে পারলে হারিয়ে যাবে। নীলা, কি চাই তোমার? আশফি, এবার তোমার বাড়িতে ডাকাতি হবে, আর সেটা করতে সাহায্য করবে তুমি। নীলা, কি? আমি নিজের বাড়িতে ডাকাতি করতে সাহায্য করব? আর আমি তো বাড়ি থেকে পালিয়েছি, আমি এখন বাড়ি ফিরতে চাই না। আশফি, তুমি শুধু পথ দেখাবে, আর তোমাকে বাড়ি ফিরতে দিচ্ছে কে? গিয়ে তো তুমি পুলিশকে সব বলে দেবে। নীলা, আমি কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও, আমি অন্য কোথাও চলে যাব। আশফি, চুপ। বেশি কথা বললে একদম শেষ করে দেব। আশফি ঘর থেকে বেরিয়ে এলো। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন ডাকাত এসে আশফিকে ধরে অন্য আরেকটা ঘরে নিয়ে গিয়ে বেঁধে ফেলল। আশফি, কি করছিস তোরা? ছাড় আমাকে। সেখানে ডাকাত সর্দার চেইনস আর তার সহকারী মোহন ডাকাত এসে উপস্থিত হয়। আশফি চেঁচিয়ে বলছে, এসবের মানে কি? মোহন ডাকাত এবার বলতে শুরু করল, তুই জেনে গেছিস তাই না? তোকে না বলেছিলাম, আমরা ব্যতীত বেশি কিছু জানার চেষ্টা করবি না তুই? আশফি, এইটা শুধু জেনে রাখো, আমাদের দলের সাথে থেকে আমাদের সাথেই বেইমানি করবি তুই। মনে রাখিস, তোকে সেদিন এই আমরাই বাঁচিয়েছিলাম, আর এখন ফিরে গিয়ে তুই পুলিশকে সব বলে দিয়ে আমাদের ফাঁসাবি তাই না? আশফি অবাক হয়ে বলছে, আমি কিছুই জানিনি, জানতে পারিওনি। আমি শুধু এটা জানি আমি আশফি, আর আমার একটাই প্রশ্ন, ওই বাড়িতে ডাকাতি করতে গিয়ে ওই মহিলা আমার নাম কি করে জানল? তার তো আমাকে চেনার কথা নয়, আমি কি তাকে চিনি? আমার তো কিছু মনে পড়ছে না, এই 1 বছরে তো এমন হয়নি, তাহলে ওই বাড়িতে গিয়ে কেন এটা হলো? মোহন একটা বাঁকা হাসি বলছে, তুই সত্যই আর কিছু জানতে পারিসনি। দলের লোকেরা কিন্তু তোর সাথেই ছিল, ওই মহিলা তোকে চেনে কি চেনে না তা আমরা জানি না। এখন তুই যদি ফিরে গিয়ে আমাদের ফাঁসাতে চাস, আমি কত কঠোর পরিশ্রম করে এই ডাকাত বাহিনী গড়ে তুলেছি। আশফি,
আমি কোথায় ছিলাম, কে আমি, সেসব আমার কিছুই মনে নেই। তোমাদের সাথে এতদিন থেকে তারপর ফিরে গিয়ে আমি বেইমানি করতে পারবো না। তানভীর, আশফিকে ছেড়ে দাও, ও কিছু জানে না, আর দলের সাথে বেইমানি করলে তার শাস্তি একটাই, মৃত্যু। এদিকে নীলা ঘর থেকে বের হতে গেলেই ডাকাতগুলো আশফিকে ওই ঘরে আটকে রেখে বের হয়ে এলো, তাই নীলা পালাতে না পেরে আবার ঘরের ভিতরে ঢুকে যায়। তানভীর ডাকাতদের বারবার বোঝানোর চেষ্টা করছে, আশফি এখনও তার পরিচয় জানতে পারেনি, ইনজেকশনের প্রভাবে এখনও তার স্মৃতি ড্যামেজ হয়ে আছে, সে যে একজন গোয়েন্দা আর সে এই ডাকাতগুলোকে ধরতে এসেই ফাঁদে পড়ে গিয়ে নিজেও একদিন ডাকাত হয়ে যায়, সেসব সে কিছুই মনে করতে পারেনি। মোহন ডাকাত, এখন মনে করতে পারলেই তো আমাদের বিপদ। ও যখন একবার হদিস পেয়েছে তাই ওকে এখন বাঁচিয়ে রাখাই আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, হাজার হলেও গোয়েন্দা আশফি মাথার ভিতরে যখন ঢুকেছে তাহলে ওই বাড়ি গিয়ে আবার নিজের পরিচয় খোঁজার চেষ্টা করবে, তবে আমাদের সাথে থেকে এই 1 বছরে সে ভালোই দক্ষতার সাথে কাজ করছে। চেইন্স, তাইলে এখন কি করুম? ওই বাড়িটা কার বাড়ি আছিল, ওই হানে যাইয়াই ঝামেলাডা হইল। পোলাডা তো ভালাই কামের, ওরে মাইরা ফাইলাইলে তো আমার গড়ি লস। মোহন ডাকাত, একটা উপায় আছে, যেভাবে একদিন গোয়েন্দা আশফির মাথা নষ্ট করে দিয়ে ডাকাত আশফি বানিয়েছিলাম ঠিক সেভাবেই ওকে আবার আরেকটা ইনজেকশন দিয়ে নিজের নামটাও ভুলিয়ে দিতে হবে। চেইন্স, ঠিক কইছ মোহন। তাইলে ওই আজকার ঘটনাসহ সব ভুইলা নিজের নামটাও ভুইলা যাইব, তখন ওরে আমরা আবার নতুন করে সব শিখাইয়া কামে লাগামু। তোমার বুদ্ধির তারিফ করন লাগে। মোহন ডাকাত, সর্দার, আপনি মনে হয় ভুলে গেছেন আমি একসময় ল্যাবে গবেষণার কাজ করতাম, বুদ্ধি তো আমার একটু বেশিই থাকবে, হা হা হা। এদিকে কাল রাতে পুলিশের অভিযানে ট্রেনের ভিতরে নীলাকে খুঁজে পাওয়া যায়নি, ডাকাতের আক্রমণের জন্য নীলা জঙ্গলের ভিতর পালিয়ে গেছে বলে তারা ধর্ণা করছেন। নীলার সেই হবু বর রিজভি নীলার খোঁজ পেতে অস্থির হয়ে বারবার পুলিশ অফিসার ডেনিকে ফোন করছে। ডেনির কাছে নীলার কয়েকটা ছবি পাঠানো হয়েছে, পুলিশ অফিসার ডেনি নীলার ছবি দেখে নীলার প্রেমে যায়, তাই সে নিজেই এবার নীলাকে খুঁজে বের করতে জঙ্গলে অভিযান চালাবে। ডেনি, সবাইকে তৈরি থাকতে বলো, আমি এখনই বেরিয়ে পড়ব। ইন্সপেক্টর মামুন, ইয়েস স্যার। এরপর ডেনি তার পুলিশ দলবল নিয়ে জঙ্গলের ভিতর অভিযান চালিয়ে জঙ্গলের ভিতরে পথ হারানো নীলার বান্ধবী প্রেমা আর লাবণ্যকে খুঁজে পায়। প্রেমা আর লাবণ্যকে খুঁজে পেয়ে ডেনির মুখে হাসি ফুটে উঠল, তাহলে এইবার নীলাকেও খুঁজে পাওয়া যাবে। প্রেমা, ট্রেনের জানালা দিয়ে পালিয়ে আসার সময় নীলাকে আমরা ট্রেনের ভিতরে আশফি নামের এক ছেলের সাথে রেখে এসেছিলাম। ডেনি, তোমরাও তো নীলার মতো বাড়ি থেকে পালিয়ে এসেছ, তোমাদের বাড়ি থেকেও পুলিশে ইনফর্ম করেছে, এখন বাড়িতে জানিয়ে দেই, উনারা অনেক চিন্তা করছে। প্রেমা, না না, এখনই বাড়িতে জানাবেন না প্লিজ, আগে নীলাকে খুঁজে পাই তারপর। ডেনি, কেন, কোনো প্রেমিক আছে নাকি যে তার সাথে পালাবেন? লাবণ্য হাসতে হাসতে বলছে, হ্যাঁ আমার আছে। না মানে, আমার প্রেমিককে আগে খুঁজে পাই তারপর বাড়িতে জানাবো, আগেই জানাবেন না প্লিজ। লাবণ্য মনে মনে আবার আশফির দেখা পেতে চাইছে, আর এবার দেখা হলে আশফিকে তার মনের কথা জানিয়ে ওকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাবে। আশফি হয়তো ওর মতো সুন্দরীর ভালোবাসা ফেলতেই পারবে না, এটা ভেবেই লাবণ্যর মনে প্রেমের জোয়ার বয়ে যাচ্ছে। ডেনিও মনে প্রেম নিয়ে নীলার দেখা পেতে হন্য হয়ে জঙ্গলের ভিতরে অভিযান চালাচ্ছে। ওদিকে আড়ালে থেকে ডাকাতদের সব কথা শুনে ভয় নীলার শরীর ঠান্ডা হয়ে গেছে। নীলা, এই আশফি তাহলে একজন গোয়েন্দা ছিল? কিন্তু কিভাবে তারা আশফির এই অবস্থা করল, এখন আবার ইনজেকশন দিতে চাইছে? যদি এবার আশফির মগজটাই নষ্ট হয়ে যায়, ও তো পাগল হয়ে যাবে, এমনকি ব্রেনের রক্তক্ষরণ হয়ে মারাও যেতে পারে। আশফির জন্য নীলার খুব খারাপ লাগছে, ডাকাতরা এখন আশফিকে নিয়েই ব্যস্ত। শহর থেকে একজন ডাক্তারকে কিডন্যাপ করে আনা হয়েছে এবং ইনজেকশনও প্রস্তুত।
এই সুযোগে নীলা তার পালানোর ব্যবস্থা করে ফেলেছে। ঘরের পিছনের সাইডটা কেটে ঘর থেকে বের হয়ে আসলো নীলা। রাতের অন্ধকারে জঙ্গলের পথ ভালোভাবে চেনা যাচ্ছে না। ঝিঝি পোকার আওয়াজ আর মাঝে মাঝে পেঁচার ডাকের শব্দ শোনা যাচ্ছে। হাঁটার সময় পায়ের নিচের শুকনো পাতাগুলো মরমর করে উঠছে। খুব ভয় করছে এই গভীর জঙ্গলে। কোনো দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। চাঁদের আলোয় যেটুকু পথ দেখা যাচ্ছে সেটুকু দেখেই হাঁটছে। দুই পাশে ঘন গাছপালা আর লতাপাতার মধ্যে শুধু অন্ধকার। হঠাৎ করেই নীলার আশফির কথা মনে হতেই ভয় শরীর শিউরে উঠল। আশফি তো কাল ওকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছিল, তাহলে আজ আশফিকে এরকম বিপদের মুখে কিভাবে ফেলে এলো সে? কিন্তু সে একা একটা মেয়ে হয়ে ডাকাতদের সাথে লড়ে কিভাবে আশফিকে বাঁচাবে? নীলা, আমি সামনে এগোতে পারছি না কেন? শুধু আশফির কথাই মনে হচ্ছে। ওরা কি ওকে মেরে ফেলল? আশফি ছিল বলেই কাল আমার কোনো ক্ষতি হয়নি, আর আজ ও নিজেই বিপদে। আমার কি ওর জন্য কিছু করা উচিত? ওই কথাগুলো শোনার পর ওর জন্য খুব মায়া হচ্ছে আমার, কিন্তু এখন কি করব? হঠাৎ করেই একটা বন্য পশুর ডাকের আওয়াজ শুনে ভয় নীলা দৌড়ে আবার এদিকে চলে এলো। দূরে মশালের আলোতে ডাকাতদের আস্তানাটা দেখা যাচ্ছে। নীলা, আশফিকে বাঁচানোর কোনো উপায় কি নেই? আমার আশফির জন্য এত খারাপ লাগছে কেন? আমি ওকে এভাবে এখানে রেখে চলে যেতে পারবো না। অনেক মায়া জন্মে গেছে আমার ওর ওপর। আস্তানার পিছনে চুপি চুপি এসে মশাল নিয়ে নীলা খড়ের ঘরগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। ডাকাতগুলো ছুটোছুটি করে এখন আগুন নেভাতে ব্যস্ত। এই ফাঁকে নীলা লুকিয়ে আশফির ঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকে আশফিকে হাত পা বাঁধা অবস্থায় দেখে তাড়াতাড়ি ওদিকে ছুটে গিয়ে দড়ির বাঁধনগুলো খুলে দিতে থাকে। আশফি কিছুটা অবাক হলেও চারপাশে আগুন দেখে নীলার সাথে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসল। নীলা আশফির হাত টেনে ধরে বলছে, থ্যাঙ্কস গড, তুমি ঠিক আছো। তাড়াতাড়ি চলো, আমাদের এখনই পালাতে হবে। আশফি, এখানে আগুন লেগে গেছে, আর আমার দলকে ছেড়ে আমি পালিয়ে যাব। নীলা, রাখো তোমার দল, ওরা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। তাড়াতাড়ি চলো। আশফি, আমি তোমার কথা কেন শুনব? তখনই ডাকাত সর্দার চেইনস এদিকে চলে আসলো। ওই মাইয়াডাই এই আগুন লাগাই দিছে, ওরে আমি ছাড়ুম না। ওই তোরা কেউ ওরে ধর। সেই সময় একজন ডাকাত সদস্য ছুটে এসে বলছে, সর্দার সব তো পুইরা যাইতাছে, ওই ঘরের মালামালগুলো এখন কি করুম? বিরাট বড় ক্ষতি হইয়া যাইব সর্দার। ডাকাত সর্দার চেইনস দেখার জন্য ওদিকে চলে গেল। ডাকাতি করার সব ধন সম্পদগুলো ওই ঘরেই রয়েছে। ঘরের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে। নীলা আবারও আশফির হাত ধরে টানছে, এখনো দাঁড়িয়ে আছো কেন? বাঁচতে চাইলে তাড়াতাড়ি চলো। আশফি, আমি দলের সাথে বেইমানি করতে পারবো না। আশফিকে ঘরের বাহিরে দেখে তানভীর দৌড়ে এদিকে চলে আসলো আর হাঁফাতে হাঁফাতে বলছে, আশফি তুই এই সুযোগে পালিয়ে যা। তুই জানিস না ওরা তোর সাথে কি করতে চেয়েছিল। আমি তোকে সাহায্য করেছি, জানতে পারলে আমাকেও সাথে মেরে দিত। তুই নীলাকে নিয়ে তাড়াতাড়ি চলে যা। মোহন ডাকাত চেঁচিয়ে বলছে, ওই ওদের ধর, ওরা পালিয়ে যাচ্ছে। আর তানভীর বেঈমান, তোর কপালেও মৃত্যু আছে। সব কয়েকটাকেই আজ শেষ করে দেব। ডাকাতগুলো ওদের ধরতে আসলেই হঠাৎ পুলিশের গুলির আওয়াজ শোনা যায়। তানভীর চেঁচিয়ে বলছে, আশফি, পুলিশ! তাড়াতাড়ি দৌড় লাগা। পুলিশ দেখে নীলারও মনে হয়ে গেল, এখন পুলিশের হাতে পড়লে তো বাড়িতে খবর চলে যাবে, আর তখন আবার বাড়িতে নিয়ে গিয়ে ওই রিজভির সাথে বিয়ে দিতে চাইবে। নীলা আর কিছু না ভেবেই পালানোর জন্য আশফির এক হাত ধরে টানছে, তার ওদিকে তানভীরও আশফির অন্য হাত ধরে টানছে। পুলিশের জিপ থেকে নামার সাথেই পুলিশ অফিসার ডেনির ওদের দিকে চোখ গেল। নীলাকে দেখার সাথেই ডেনি ওকে চিনে ফেলেছে। আশফি আর এক মুহূর্ত দেরি না করে নীলা আর তানভীরের সাথে অন্ধকার জঙ্গলের ভিতর দৌড় দিল। ডেনি পিছন থেকে ওদের ধরার জন্য ডাকছে, নীলা, নীলা দাঁড়াও। কিন্তু ততক্ষণে ওরা অন্ধকারে কোনো দিকে হারিয়ে গেছে তা বোঝা যাচ্ছে না। ডাকাত সর্দার চেইনস আর মোহন ডাকাতো দলের কয়েকজনকে নিয়ে পালিয়ে গেছে।
ডেনি ডাকাত দলের এক সদস্যকে ধরে তার পেটে একটা ঘুষি দিয়ে বলছে, ওই মেয়েটিকে তোরা ধরে এনেছিস? ও কার সাথে পালিয়ে গেল? ওই দুটো ছেলেকে? ডাকাত সদস্য মার খেতে খেতে বলছে, ওই পোলা দুইটা আমগোর দলের লোক, ওরা আমগোর সাথেই কাম করে। ডেনি অবাক হয়ে বলছে, হোয়াট? পুলিশ দেখে নীলা বাঁচার চেষ্টা না করে উল্টো ডাকাতের সাথে পালিয়ে গেল। অন্ধকারে এই গভীর জঙ্গলের পথ চেনা যাচ্ছে না, দৌড়াতে দৌড়াতে ওরা কোনো দিকে চলে এসেছে তা বোঝা যাচ্ছে না, শুধু ছুটেই চলেছে। হঠাৎ নীলার শাড়ির আঁচলটা একটা গাছের ডালের সাথে আটকে গেল। অন্ধকারে নীলা ওটা ছাড়াতেও পারছে না, কোনো উপায় না পেয়ে পুরো শাড়িটাই খুলে ফেলে দিল। এখন শুধু একটাই চিন্তা, কোনোভাবে পুলিশের হাতে ধরা পড়া যাবে না। নীলার বিয়ের শাড়িটা ওখানেই লতাপাতার ভিতর পড়ে রইল। শাড়ি খোলা অবস্থায় নীলা এভাবেই আশফি আর তানভীরের সাথে দৌড়াচ্ছে। ভোর হয়ে গেছে। ডেনি থানায় ফিরে এসে নীলার বাসায় খবর দিল যে নীলার খোঁজ পাওয়া গিয়েছিল। সে নীলার বাবা আর নীলার হবু বর রিজভিকে ফোনে বলল, নীলাকে জঙ্গলের ভিতরে ডাকাতের আস্তানায় পাওয়া গেছে, আর সেখানে পুলিশ যাওয়ায় নীলা একটা ডাকাত ছেলের হাত ধরে তার সাথে পালিয়ে যায়। এখন জঙ্গলে তাদের ধরার জন্য খোঁজ চলছে। এই খবর শুনে রিজভি খুব উত্তেজিত হয়ে যায়, কি? আমার নীলা একটা ডাকাতের সাথে পালিয়েছে? আমি কি নীলার যোগ্য নই? শেষ পর্যন্ত নীলা একটা ডাকাতকে। ছি, আমি এটা মানতে পারছি না। আমার মধ্য কি নেই যা ওই ডাকাতের মধ্য আছে, যার কারণে নীলা আমায় বিয়ে না করে ওই ডাকাতের কাছে চলে গেল? না, এটা হতে পারে না। নীলা শুধু আমার, আমি ওকে বিয়ে করব। আপনি তাড়াতাড়ি ওই ডাকাতটাকে সহ নীলাকে খুঁজে বের করুন। পুলিশ অফিসার ডেনি আর কি বলবে? নীলাকে আশফির হাত ধরে পালাতে দেখে তার নিজেরই বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল। সে মনে মনে ঠিক করে নিয়েছে, প্রাণ দিয়ে হলেও নীলাকে সে খুঁজে বের করবে, আর তাকে খুঁজে পাওয়ার খবরটা আর নীলার বাড়িতে দেবে না, লুকিয়ে রেখে নিজেই নীলাকে বিয়ে করবে। এদিকে একটা ডাকাতের সাথে মেয়ে পালিয়ে গেছে বলে নীলার বাবা রেজা খান হার্ট অ্যাটাক করে এখন হাসপাতালে ভর্তি। এমনিতেই মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে মান সম্মান সব শেষ করে দিয়েছে, তারপর আবার এই ডাকাতের সাথে পালানোর খবরটা পেয়ে উনি আর এই চাপটা নিতে পারেননি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা সবাই ছি ছি করছে। নিউজ পেপার আর টিভিতেও পুলিশের অভিযানে এই ডাকাতের খবরটা ছড়িয়ে গেছে। বিখ্যাত শিল্পবতী রেজা খানের মেয়ে নীলা খান ডাকাতের সাথে পালিয়ে গেছে। সবার মুখে এখন একই কথা, ছি, শেষ পর্যন্ত মেয়ে একটা ডাকাতের সাথে পালালো। ছি ছি। নীলার মা এসব শুনে অচেতন হয়ে গেছেন। নীলার খালা আর চাচি উনার পাশে বসে উনাকে সামলাচ্ছে। এই খবর পেয়ে নীলার দাদিও অসুস্থ হয়ে পড়েছেন, বাড়িতে ডাক্তার আনা হয়েছে। নীলার হবু বর রিজভির মেজাজ এখন চরমে, তার মাথার ভিতর সবকিছু উলটপালট হয়ে গেছে। সে আর এখানে বসে থাকতে না পেরে গাড়ি নিয়ে ওই জঙ্গলের উদ্দেশ্য নীলার খোঁজে বেরিয়ে পড়ল। আশফি, তানভীর আর নীলা কোনো এক পাহাড়ি নদীর ধারে পাশাপাশি শুয়ে তিনজন ঘুমাচ্ছে। হঠাৎ আশফির ঘুম ভেঙে গেল। উঠে বসে চোখ ডলতে ডলতেই পাশে শোয়া নীলার দিকে তাকাতেই আশফির চোখ কপালে উঠে যায়। একই নীলা যে একদম শাড়ি ছাড়া শুয়ে আছে। ওর শাড়ি কোথায় গেল? কাল রাতের অন্ধকারে তো ভালো করে খেয়ালই করেনি। আশফি তাড়াতাড়ি নীলার দিক থেকে তার চোখ সরিয়ে দুই হাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেলল, কিন্তু আঙুলের ফাঁক দিয়ে আর চোখে আশফি আবারও শাড়ি ছাড়া ঘুমন্ত নীলাকে দেখছে। তানভীর এখনও ঘুমিয়ে আছে, তাই এসব সে কিছুই দেখতে পায়নি। আশফি না চাওয়া সত্ত্বেও তার চোখ আঙুলের ফাঁক দিয়ে বারবার ঘুমন্ত নীলার দিকেই চলে যাচ্ছে। শাড়ি খোলা অবস্থায় ঘুমন্ত নীলার দিকে আশফি তাকিয়ে আছে। চোখের ওপর থেকে হাত সরিয়ে নির্লজ্জের মতো আরও ভালোভাবে দেখার জন্য এগিয়ে এসে বসল। তাকিয়ে থাকতে থাকতেই আশফি নীলার গালের একপাশে হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দেয়। গালে কারো হাতের স্পর্শ পেয়ে নীলা একটু নড়েচড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। শরীরে শাড়ি জড়ানো নেই বলে নীলার গলা আর তলপেট সবই দেখা যাচ্ছে। আশফি কেন যে এভাবে নির্লজ্জের মতো নীলাকে এই অবস্থায় দেখছে সেটা ও নিজেও বুঝতে পারছে না। হঠাৎ করে সে নীলার পেটে হাত দেওয়ার সাথেই নীলা জেগে যায়।
ঘুম ভেঙে যাওয়ায় নীলা আশফিকে দেখে উঠে বসল। পাশেই পাহাড়ি নদীর বয়ে যাওয়া স্রোতের শব্দটা শোনা যাচ্ছে। সকালবেলার সূর্যের আলোটা এসে পড়েছে জঙ্গলের ভিতর। সেই আলো গাছ আর লতাপাতার ভেতরে এক ঝলমলে আলোর আভাস সৃষ্টি করেছে। আশফি এখনও একইভাবে নীলাকে দেখছে। আশফিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীলা একবার নিচের দিকে তাকিয়ে আবার আশফির দিকে তাকিয়ে বলল, কি দেখছ? নীলার খেয়ালই ছিল না যে ওর গায়ে এখন শাড়িটা নেই। হঠাৎ করেই নিজের দিকে তাকিয়ে বুঝে গেল আশফি কেন ওকে এভাবে দেখছে। ছি ছি, কতক্ষণ ধরে এই অবস্থায় দেখছে কে জানে। নীলা তাড়াতাড়ি উঠে পাশেই একটা বড় মোটা গাছের আড়ালে দাঁড়িয়ে আশফির থেকে নিজেকে আড়াল করে নিল। নীলা উঠে যাওয়ায় যেন আশফির মনোযোগ নষ্ট হল। সে আরও কিছুক্ষণ এভাবে নীলাকে দেখতে চেয়েছিল। সেজন্য আশফিও উঠে দাঁড়িয়ে নির্লজ্জের মতো এখানে এসে নীলার সামনে দাঁড়ায়। আশফিকে দেখে নীলা ওখান থেকে সরে গেল। আশফিও নীলার দিকে সরে যাচ্ছে। মনে হচ্ছে আশফি একটা ঘোরের মধ্যে চলে গেছে। নীলা এক পা করে পিছিয়ে যাচ্ছে আর আশফি নীলার দিকে এক পা করেই এগোচ্ছে। নীলা, কি হচ্ছে? তুমি এমন করছো কেন? যাও নিজের জায়গায় গিয়ে বসো। আশফি কিছু না বলে নীলার দিকে একইভাবে এগোচ্ছে। নীলা, তুমি এমন করছো কেন? তুমি তো ভদ্র ছেলে। তুমি এমন করতে পারো না। আশফি, না, তুমি ভুলে গেছো আমি একজন ডাকাত। নীলা, ডাকাত, কিন্তু ভদ্র ডাকাত। তুমি এমন করতে পারো না। আশফি, তোমাকে দেখার পর আর সেটা হচ্ছে না। এভাবে পেছাতে পেছাতে নীলা একটা গাছের সাথে ঠেকে গেল আর আশফিও এখানে এসে থেমে যায়। নীলা, এসব কি হচ্ছে? আশফি এবার নীলার কোমরে হাত দিয়ে নীলাকে ধরে ফেলল। কোমরে হাত রাখার সাথেই নীলা কেঁপে ওঠে আর একবার চোখের পলক ফেলে আশফির দিকে তাকায়। আশফি একদৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। নীলাও এবার আশফির চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আশফি এখন কি করতে চাইছে। আশফি নীলার গালে এক হাত রেখে আবারও গাল ছুঁয়ে দিচ্ছে আর এবার ঠোঁটেও হাত চলে এলো। আশফি নীলার আরও কাছে এসে নীলার ঠোঁট বরাবর চুমু দিতে যাবে সেই সময় তানভীর বলে উঠল, আশফি, তুই ঝোপের ভিতরে কি করছিস? বেরিয়ে আয় ওখান থেকে। তানভীরের কথায় আশফির ঘোর কাটে আর হুঁশ ফিরে পাওয়ার সাথেই তাড়াতাড়ি নীলার কোমরটা ছেড়ে দেয়। আশফি ভ্যাবাচ্যাকা খেয়ে মনে মনে ভাবছে, ছি ছি, আমি এইখানে কেন? আর ওর শাড়ি ছাড়া এই অবস্থা, ছি ছি। আশফি চোখ বন্ধ করে অন্য পাশে ফিরল। তানভীর আবারও বলছে, ওই শালা, তুই বের হবি নাকি আমি কি ওখানে আসব? আর নীলা কোথায়? নীলা আস্তে করে আশফিকে বলল, আমি কি করব এখন? ও মনে হয় আমাকে এখনো দেখতে পায়নি। আমি কিভাবে বের হব এই অবস্থায়? আর যাবি বা কিভাবে? আমার শাড়িটা তো পালিয়ে দৌড়ে আসার সময় ফেলে এসেছি। ওটা গাছের সাথে আটকে গেছিল আর খুলতে পারছিলাম না। তাড়াতাড়ি দৌড়ে আসার জন্য পুরোটাই খুলে ফেলে এসেছি। আশফি, ভালো করেছ, এখন ওভাবেই থাকো। এটা বলো যে এখন আমাকেই গিয়ে এই জঙ্গলের ভিতর থেকে শাড়িটা খুঁজে আনতে হবে। আমি পারব না। নীলা, এতটা পথ, শাড়িটা কোথায় আটকে গেছিল কে জানে, কিন্তু এখন বের হব কিভাবে? ও তো আমাকে এই অবস্থায় দেখে ফেলবে। প্লিজ। আশফি তার গায়ের শার্ট খুলতে খুলতে বলছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই মেয়ে মানুষ নিয়ে যত বিপদ। নীলা, এই কাকে বিপদ বলছ? আমি এখানে এসেছি নাকি তুমি আমাকে ছিনতাই করে এনেছ? আমার গায়ের গহনাগুলো নেওয়ার সময় মনে ছিল না? আশফি, চুপ। আপাতত এই শার্টটা পরে নাও, আর ভুলে যেও না আমি একজন ডাকাত। আমি ছিলাম বলেই ডাকাতের কবলে পড়ে এখনও অক্ষত আছো। নীলা আশফির শার্টটা পরে আশফির খালি গায়ের দিকে তাকিয়ে আছে। আশফি, কি দেখছ? নীলা, ডাকাতরা এত সুন্দর হয়? আশফি দুই হাত দিয়ে তার বুক ঢেকে ফেলল। বেহায়া মেয়ে, এভাবে কোনো ছেলের দিকে কেউ তাকায়? তানভীরের ডাকাডাকিতে আশফি আর নীলা দুজনই এবার বেরিয়ে এলো, আর ওদের এই অবস্থা দেখে তানভীরের চোখ কপালে উঠে যায়।
এদিকে নীলার বান্ধবী প্রেমার বাসায় খবর পৌঁছে গেছে প্রেমা এই থানায় রয়েছে। তারা প্রেমাকে নিয়ে যাওয়ার জন্য এখানে রওনা দিয়েছেন। পরিবারের হাতে ধরা না দেওয়ার জন্য প্রেমা লাবণ্যকে নিয়ে থানা থেকে বের হয়ে চম্পট দিল। আর এখন রাস্তায় দাঁড়িয়ে কোনো গাড়ি আসার অপেক্ষা করছে। প্রেমা মন খারাপ করে বলছে, নীলাটা যে কোথায়? ওকে কি আমরা এখানে রেখেই চলে যাব? লাবণ্য, শুনলি না, নীলা নাকি ডাকাতের সাথে পালিয়েছে। প্রেমা, সেটা কিভাবে হয়? নীলা ডাকাতের হাত থেকে বাঁচার জন্য পালাবে, তা না করে ডাকাতের সাথে কেন পালাবে? লাবণ্য, পুলিশ ওকে 2টা ছেলের সাথে পালাতে দেখেছে। প্রেমা, ধ্যাত, আমি কারো সাথে পালাতে পারলাম না। লাবণ্য, আচ্ছা ওই আশফি ছেলেটা কোথায় চলে গেল? ছেলেটা কিন্তু দারুণ হ্যান্ডসাম ছিল বল, ইস যদি ওর সাথে পালাতে পারতাম। ডাকাতের আস্তানা থেকে এই অঞ্চলের পুলিশ অফিসার ডেনি যে কয়েকজন ডাকাতকে ধরে হাজতে ভরেছে, তাদের মেরে আধা মরা করেও আর কিছু জানা যায়নি। সে এখানকার ফরেস্ট অফিসারকে সাথে নিয়ে পুরো জঙ্গলটাই তল্লাশি করার ব্যবস্থা করছে। এত বড় জঙ্গল, সেজন্য একটু সময় লাগবে। জঙ্গলের ভিতরে পাহাড়, গুহা, নদী, কোনো কিছুই বাদ যাবে না। পুলিশ অফিসার ডেনির মনে এখন নীলার জন্য প্রেমের জোয়ার বয়ে যাচ্ছে। ফাইল ঘাঁটতে ঘাঁটতে নীলাকে বউ বানানোর স্বপ্ন দেখছে। সে কিছুতেই নীলার খোঁজ পাওয়ার সংবাদটা এবার নীলার বাড়িতে দিতে চায় না। ডেনি, নীলার কোনো খোঁজ পেলে আগেই ওর বাড়িতে জানাবেন না, যা বলার আমি বলবো। ইন্সপেক্টর মামুন, কেন স্যার? এরকম করবেন কেন? মেয়েটির পরিবার অনেক চিন্তায় রয়েছে। মেয়ের বাবা অসুস্থ হয়ে গেছেন আর উনি একজন বিখ্যাত বিজনেসম্যান, উনার মান সম্মান। ডেনি, শাট আপ। আমি যা বলেছি তাই হবে, এর বেশি একটা কথাও আপনি বলবেন না। ইন্সপেক্টর মামুন, ওকে স্যার। নীলার হবু বর ডাক্তার রিজভী আহমেদ এখন গাড়িতে। এই অঞ্চলে আসতে আরও কয়েক ঘন্টা সময় লাগবে। গাড়িতে বসে নীলার কথা ভাবতে ভাবতে রিজভীর ফোনের রিংটোন বাজা শুরু করে। দেখল মা ফোন দিয়েছে। রিজভী, হ্যাঁ মা বলো। রিজভীর মা, তোর হবু বউ বিয়ের আসর ছেড়ে একটা ডাকাতের সাথে পালিয়ে গেছে, আর তুই তার পিছনে কেন ছুটছিস বাবা? ফিরে আয়। রিজভী, আমি নীলাকেই বিয়ে করব, নইলে কোনো দিন বিয়েই করব না, এই কথাটা মাথায় ঢুকিয়ে নিও। রিজভীর মা, এসব তুই কি বলছিস? বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়ে যে মেয়ে ডাকাতের সাথে রাতদিন কাটাচ্ছে তাকে তুই বিয়ে করবি? সমাজে আর কোনো মান সম্মান থাকবে তোর? তুই না একজন ডাক্তার। একটা ভালো মেয়ের সাথে আমি তোর বিয়ে দেব। রিজভী, আমি কিচ্ছু জানি না, আমি নীলাকে ভালোবাসি, আমার ওকেই চাই, আমি ওকেই বিয়ে করব। রিজভী ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর রিজভীর ফোনের রিংটোন আবার বাজতে থাকে। এবার এক বন্ধু পলাশ ফোন দিয়েছে। পলাশ, কিরে ডাক্তারবাবু, তোর বউয়ের কোনো খোঁজ পেলি? রিজভী, না রে, এখনো ওখানে পৌঁছাতে পারিনি। পুলিশ ওদের আর কোনো ইনফরমেশন দেয়নি। আচ্ছা বলতো আমার মধ্য কি নেই যা ওই ডাকাতটার মধ্য আছে? আমি তো নীলাকে বিয়ে করতে সব রকম প্রতিযোগিতায় জিতেছি, সাঁতার থেকে শুরু করে ঘরের রান্না সবই, বল আমার মধ্য কি নেই? পলাশ, সেইটাই তো বুঝতে পারছি না, তোর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে ফেলে সে কিভাবে যেতে পারল, যে রাজপুত্রের জন্য এত এত মেয়ে পাগল, অথচ সে তাকে এভাবে ডুবাল। তোর বউয়ের কি আগে থেকেই ডাকাতের সাথে প্রেম ছিল নাকি? রিজভী, সেসব হতেই পারে না, আমি সব প্রতিযোগিতায় জিতেছি, নীলা শুধু আমার। পলাশ, দেখ আবার ওই ডাকাতের সাথে রোমাঞ্চ করে এতক্ষণে তার হয়েও গেছে নাকি? রিজভী, একদম কোনো উল্টাপাল্টা কথা বলবি না। রিজভী ফোন কেটে দিয়ে এবার ফোনটা সুইচ অফ করে ফেলল, আর পলাশের শেষের কথাটার চিন্তায় আর চাপ নিতে না পেরে অচেতন হয়ে গেল। পাশে বসে থাকা বডি গার্ড আর গাড়ির ড্রাইভার পিছনে তাকিয়ে স্যার স্যার বলে রিজভীকে ডেকে যাচ্ছে। তানভীর নীলার দিকে তাকিয়ে নীলার পা থেকে মাথা পর্যন্ত দেখছে। আশফি, এভাবে ওর দিকে নজর দিস না। তানভীর,
কেন তোর বউ লাগে নাকি? তুই দিতে পারিস আর আমি দিতে পারি না। মেয়ে সামনে থাকলে চোখ যাবেই। আশফি, ওর শাড়ি জঙ্গলে হারিয়ে গেছে, তাই ওকে এটা দিয়েছি। তানভীর, নীলার মতো হিরোইন সামনে আছে তাই মনে কি প্রেম প্রেম চলে? সিনেমার নায়করাই কিন্তু নায়িকাকে এভাবে নিজের শার্ট পরার জন্য এগিয়ে দেয়। তুই ডাকাত হলেও তোর সুন্দর চেহারার জন্য তোকে হিরো হিরোই লাগে। আশফি, তোরেও হিরো লাগে, কিন্তু নীলার দিকে নজর দিস না। তানভীর, হায় আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করতে পারলাম না, আর ডাকাতের সাথে কে প্রেম করবে বল? নীলা, ওই ডাকাত সর্দার বলছিল আশফি আসলে। নীলার কথা শেষ হওয়ার আগেই ঘন গাছপালার ভেতর থেকে কারো হেঁটে আসার পায়ের শব্দ পাওয়া গেল। মোহন ডাকাত চিল্লিয়ে বলছে, সর্দার ওই তো ওরা। চেইনস, ওই হারাজাদা দুইডারে ধর। আর তানভীর, ওরে ছুডোবেলা থেইকা পাইলা বড় কইরা আজ আমার লগেই বেইমানি করল, ওরে আমি জ্যান্ত রাখুম না। আশফি আর তানভীর পাশে বয়ে চলা পাহাড়ি নদীতে ঝাঁপ দেয়। নীলা সাঁতার না জানায় তীরেই দাঁড়িয়ে থাকে। নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে আশফি আবার এদিকে এসে নীলার হাত ধরে হ্যাচকা টান দিয়ে পানিতে ফেলে দেয়। আশফি, হাঁ করে দাঁড়িয়ে না থেকে সাঁতার কেটে আমাদের পেছনে আসো। পানিতে পড়ে নীলা হাবুডুবু খাচ্ছে আর বলছে, আমি সাঁতার জানি না। ডাকাতগুলো ওদের ধরার জন্য পানিতে ঝাঁপ দিল। আশফি আর কোনো উপায় না পেয়ে নীলাকে নিজের পিঠের ওপর নিয়েই সাঁতার কাটা শুরু করল। পিঠের ওপর নীলার ভরের জন্য ভালোভাবে সাঁতার কাটতেও পারছে না, তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। নীলা ভয়ে দুই হাতে আশফির গলা ধরে আছে। কিছুদূর যাওয়ার পর স্রোতটা খুব প্রবল হয়ে গেল। এখন তানভীর, আশফি আর নীলা স্রোতেই ভেসে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে ডাকাতগুলো ডাল ধরে পানি থেকে কোনোভাবে তীরে উঠে পড়ল। ভাসতে ভাসতে সামনে খাদ চলে আসলো। এবার সবাই ঝর্নার মতো পানির স্রোতের সাথে নিচে পড়ছে। তিনজনই গলা ফাটিয়ে চিল্লাচ্ছে। নীলা এখনো আশফির গলা ধরে জড়িয়ে রয়েছে, নিচে পড়ে আবার স্রোতে ভেসে যাচ্ছে। এভাবে ভাসতে ভাসতে কোনো দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। সামনে আরও একটা খাদ, আবারও ঝর্নার মতো পানির স্রোতের সাথে তিনজন নিচে পড়ছে, এবং আবারও তিনজনের বড়সড় চিৎকার। নীলা একদম আশফির খালি গায়ের সাথে লেপ্টে রয়েছে। এবার নিচে পড়ে পানির স্রোতটা একটু কম মনে হচ্ছে, তাই তানভীর সাঁতরে সামনের পাথটার উপর উঠে গেল। তারপর অন্য পাথরগুলোতে পা দিয়ে তীরে যাওয়ার জন্য হাঁটতে থাকে। আশফিও নীলাকে নিয়ে পাথরের উপর উঠে পড়ে পিচ্ছিল পাথরের নীলা পারাখার সাথেই পড়ে যাচ্ছিল। তখনই আশফি ওকে ধরে ফেলল। নীলা, আমি এরকমভাবে কখনোই হাঁটিনি, আমি পড়ে যাব। আশফি, তুমি সামনে এগোও, আমি ধরে আছি। ভয় নীলা হাঁটছে না, পাথরের ওপর দাঁড়িয়ে আশফিকে জড়িয়ে ধরে আছে। তীরে দাঁড়িয়ে তানভীর ওদের এভাবে দেখে হাসছে। আশফি, পড়ে গেলে আমি আছি তো। আশফির ওপর ভরসা নেই। এই ডাকাত কেমন এক্সপার্ট তা তো এতক্ষণ দেখলেই। নীলা, এত বড় বড় পিচ্ছিল পাথর থেকে যদি একবার পড়ে যাই তাহলে আমার পা ভেঙে যাবে। আশফি, তাহলে এখানে থাকো, আমি তানভীরের সাথে চলে গেলাম। নীলা, এই না, আমাকে একা রেখে যেও না প্লিজ। নীলা আরও শক্ত করে আশফিকে জড়িয়ে ধরে দুই পা আশফির কোমরে দিয়ে আশফির গলায় ঝুলে পড়ে। একটা মেয়ে এতক্ষণ ধরে শরীরের সাথে লেপ্টে আছে, এবার আশফির কেমন কেমন লাগতে শুরু করল। তানভীর হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, উফ কি রোমান্টিক দৃশ্য। আশফি চালিয়ে যা। আশফি ওভাবেই নীলাকে নিয়ে হাঁটতে শুরু করল। ভয়ে নীলা চোখ বন্ধ করে আছে। আশফি তীরে চলে এসেছে। নীলা এখনো গলা ধরে আশফির গায়ের সাথে লেপ্টে আছে। দুইজনেরই ভেজা শরীর। নীলা এবার আস্তে আস্তে চোখ খুলে চোখ ঘুরিয়ে চারিদিকে দেখে নিয়ে আশফির দিকে তাকালো। আশফির ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে, সারা মুখেও ফোঁটা ফোঁটা পানি লেগে রয়েছে। এত কাছে থেকে আশফিকে এভাবে দেখে নীলার বুকের ভিতরে তোলপাড় শুরু হলো। এরকম তো আগে কখনো লাগেনি। কেন এত বেশি ভাবছে এই ছেলেটাকে নিয়ে? এই ডাকাতটা কি তাহলে এবার নীলার মন ডাকাতি করে ফেলল?
নীলার হার্টবিট বেড়ে গেছে। আশফি নীলাকে ধরে রেখেছে। নীলা আশফির গলা ছেড়ে দিয়ে এবার নিচে নামল আর লজ্জায় এক দৌড়ে একটা গাছের আড়ালে গিয়ে লুকাল। ওখানে গিয়ে নীলা হাঁফাতে হাঁফাতে বলছে, আমি ওর চোখের দিকে তাকাবো কিভাবে? আমার কেমন কেমন লাগছে। ওর চোখের দিকে তাকালেই মনে হচ্ছে আমি ওর প্রেমে পড়ে গেছি। টু বি কন্টিনিউ।